নমস্কার বন্ধুরা, প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা জানো আমি এই চ্যানেলে কেমিস্ট্রি ক্লাস নিয়ে থাকি। তো আজকে যে ভিডিওর যে টপিক সেটা হচ্ছে জ্যামিতিক সমবায়বতা বা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম। তো সেটা শুরু করার আগে তোমাদের সঙ্গে আমি কিছু কথা নিয়ে আলোচনা করে নিতে চাই। সেটা হচ্ছে, আমি তো আগেই বললাম যে আমি 11-এ কেমিস্ট্রি ক্লাস নিই এই চ্যানেলে। তো আমি যেটা স্টার্ট করেছি সেটা হচ্ছে জৈব রসায়ন যে পার্ট আছে 11-এ, সেখান থেকে আমি স্টার্ট করেছি। তো সেখানে আমি যারা নতুন তাদের জন্য আরেকবার বলে নিতে চাই যে জৈব রসায়নের যে প্রাথমিক ধারণা সেটা আমি আলোচনা করেছি। তার সঙ্গে সঙ্গে আলোচনা করেছি যে সমবায়বতা, আইসোমেরিজম বা সমবায়বতা কী জিনিস, তো তার ভাগ নিয়ে আমরা আলোচনা করেছি আগের ভিডিওগুলোতে। তো তারই একটা কন্টিনিউয়েশন ভিডিও এই সমবায়বতা এখনো চলছে। তো সেটা আজকে তোমাদের এই যে টপিক জ্যামিতিক সমবায়বতা সেটা পড়াবো। তো এটা একটা ত্রিমাত্রিক যে সমবায়বতা তার অংশ। তো সেটা আমি আজকে তোমাদের সঙ্গে ডিসকাস করবো। তার আগে বলে নিতে চাই যে আমি এই 11-এ যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো আমি পার্ট বাই পার্ট শেষ করব, যাতে করে কী হবে, তোমরা যদি আমাদের ভিডিওগুলো ফলো করো তাহলে তোমাদের যখন তোমরা নিজেরা বই পড়বে এগুলো বোঝার পর তাহলে তোমাদের ফলো করতে সুবিধা হবে। কারণ আমি প্রত্যেকটা চ্যাপ্টারে যে যে টপিকগুলো থাকবে সেগুলো শেষ করে তারপরেই পরবর্তী চ্যাপ্টারে যাব। এবং ক্লাস 11-এর যে বেসিক যে অর্গানিক জিনিসগুলো যেগুলো জানা দরকার সেগুলো জানার পরে তারপর আমি 12-এ চলে যাব। তো 12-এর যারা স্টুডেন্ট তাদের জন্য তারপরে তারা 12-এর ভিডিওগুলো দেখতে পারে, কিন্তু যারা 11-এ নতুন পড়া স্টার্ট করেছো বা যাদের স্টার্ট হয়নি, যারা এই চ্যানেলে আছো, তারা যদি প্রথমে জৈব রসায়ন পার্টটা শিখতে চাও তো তাহলে ভিডিওগুলো প্রথম থেকে দেখো। আর শুধু বোর্ডের এক্সামের জন্য নয়, আমি এখানে ডিটেলসে আলোচনা করছি যাতে করে কী হবে, তোমরা যারা জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপেয়ার হতে চাও তো তাদের জন্য আশা করি এই ভিডিওগুলো হেল্পফুল হবে। তো এই অ্যানাউন্সমেন্টের সঙ্গে আমি আজকে যে টপিক জ্যামিতিক সমবায়বতা সেটা স্টার্ট করতে চাই। তো জ্যামিতিক সমবায়বতা কি? এটা একটা যে স্টিরিও আইসোমেরিজম আমরা স্টার্ট করেছিলাম তার আর একটা পার্ট, স্টিরিও আইসোমেরিজমের একটা পার্ট। তো আগের ভিডিওতে আমরা কি পড়েছিলাম? অপটিক্যাল আইসোমেরিজম বা আলোকীয় সমবায়বতা, ঠিক আছে? তো সেখানে আমরা বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আর যে ভাগগুলো ছিল স্টিরিও আইসোমেরিজম বা ত্রিমাত্রিক সমবায়বতা সেগুলো নিয়ে আলোচনা করবো। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করবো জ্যামিতিক সমবায়বতা নিয়ে, ঠিক আছে? তাহলে জ্যামিতিক সমবায়বতা কি? আমি যদি টেক্সট বুক ডেফিনেশন তোমাদেরকে বলার চেষ্টা করি, কোনো যৌগের মধ্যে বন্ড রোটেশন যখন রেস্ট্রিক্টেড হবে তখন সেই বন্ড রোটেশন রেস্ট্রিকশনের জন্য আমরা যে সমবায়বতাগুলো পেয়ে থাকবো কোনো যৌগের ক্ষেত্রে, সেগুলোকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো জ্যামিতিক সমবায়বী। আর এই বন্ড রোটেশন রেস্ট্রিকশনের জন্য আমরা যে সমবায়বতা ঘটনাটা দেখতে পাবো সেটাকে আমরা কি বলবো? জ্যামিতিক সমবায়বতা। তাহলে কিসের জন্য আমরা জ্যামিতিক সমবায়বতা দেখতে পাবো? একটা হচ্ছে বন্ড রোটেশনটা রেস্ট্রিকশন হতে হবে। তাহলে আমি এখানে কিছু শর্ত লিখে নেব। আর এই ডেফিনেশন থেকে তোমাদের মনে হতে পারে যে ঠিক বুঝলে না ব্যাপারটা। তো এই সমবায়বতাটা তোমাদের সঙ্গে আলোচনা করতে গিয়ে আমি কিছু এক্সাম্পল নেবো, আর এই এক্সাম্পলগুলো যখন আমি ডিসকাস করবো তখন তোমাদের আরও জিনিসটা বুঝতে সুবিধা হবে। তার জন্য চলো আমি প্রথমে কি করব, যে শর্ত কিছু লিখে নেবো, তারপরে আমি কি করব, যে কিছু এক্সাম্পল নেবো বা সেগুলো যখন আমি ডিসকাস করবো তোমাদের জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে, তোরা আরও ইজিলি ব্যাপারটা বুঝতে পারবে যে জিনিসটা কী। আর আমি ডিটেলসে আলোচনা করবো, তাহলে ভিডিওর লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো। তাহলে জ্যামিতিক সমবায়বতার আমি একটা ডেফিনেশন দেওয়ার চেষ্টা করলাম, যেটা হয়তো সবার কাছে ক্লিয়ার নাও হতে পারে। তো আরো ভালো করে বোঝানোর আগে আমি আগে শর্তগুলো লিখে নিতে চাই, যে শর্তগুলো কোনো একটা যৌগতে থাকলে সেটা জ্যামিতিক সমবায়বতা দেখাবে। তো প্রথম শর্ত কি? যৌগটির মধ্যে বন্ড রোটেশন কি হতে হবে? রেস্ট্রিক্টেড হতে হবে। তো প্রথমে আমি প্রথম পয়েন্টটা কি বলছি সেটা আলোচনা করি, তাহলে সুবিধা হবে তোমাদের বুঝতে। বন্ড রোটেশন রেস্ট্রিক্টেড হবে মানে কি? ধরো আমি কিছু যৌগ এখানে লিখছি, যৌগ বা ধরে নাও আমি এটা নিয়েছি, আর ধরে নাও
এরকম একটা আমি সাইক্লিক কম্পাউন্ড নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো কোনো একটা যৌগে যখন তোমরা কার্বন আর কার্বনের মধ্যে, এখানে আমি কার্বন কার্বন নিয়ে আলোচনা করছি, এটা কার্বন বা অন্য কোনো মৌল হতে পারে, সেগুলো যখন আমি উদাহরণ দিয়ে বলবো তখন আরো বুঝতে সুবিধা হবে, কিন্তু এখানে বোঝানোর জন্য আমি শুধু কার্বন আর কার্বন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করছি, ঠিক আছে। কোনো একটা যৌগে যখন কার্বন আর কার্বনের মধ্যে কি থাকবে, সিঙ্গেল বন্ড থাকবে। সিঙ্গেল বন্ড মানে কি, সবসময় মনে রাখবে যখন একটা বন্ডে যুক্ত থাকবে সেটা কি হবে, সিগমা বন্ড। কার্বন আর কার্বনের মধ্যে সবসময় প্রথম যে বন্ডটা তৈরি হবে, যেটা একটা সিঙ্গেল বন্ড হবে, সেটা সবসময় কি বন্ড হবে, সিগমা বন্ড। তাহলে যখন কার্বন আর কার্বনের মধ্যে একটাই বন্ড আছে, তাহলে কি বন্ড দ্বারা দুটো বন্ড কার্বন যুক্ত আছে, সেটা হচ্ছে সিগমা বন্ড দিয়ে। এবার যখন দুটো বন্ড আছে, দেখো এখানে, তখন কি হবে, একটা হবে সিগমা বন্ড আর একটা হবে পাই বন্ড। তাহলে যখন একটা বন্ড থাকবে সেটা হবে সিগমা বন্ড, যখন দুটো বন্ড থাকবে সেটা হবে সিগমা বন্ড আর পাই বন্ড, ঠিক আছে। এটা আমি পরে আসছি। তো এই দুটো যৌগ আমার কাছে ধরে নাও দুটো যৌগ আছে, সেখানে একটাতে কার্বন কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড আছে। তাহলে আমরা কি করে বুঝবো যে কোন যৌগটার ক্ষেত্রে বন্ড রিলেশনটা রেস্ট্রিক্টেড হবে? যখন কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড আছে, তখন আমরা যদি বন্ডের যে প্রপার্টিসটা দেখি, তাহলে দেখবো যে দুটো কার্বনের মধ্যে হেড অন ওভারল্যাপ হওয়ার জন্য, এই হেড অন ওভারল্যাপ হওয়ার জন্য কি হবে, দুটো কার্বন কার্বনের মধ্যে এই দুটো যে অরবিটাল আছে বা লোব আছে, সেগুলোর মধ্যে হেড অন ওভারল্যাপ হবে, আর এই ওভারল্যাপের জন্য কি তৈরি হবে, আমার একটা সিগমা বন্ড তৈরি হবে। এখন এই সিগমা বন্ড যেটা তৈরি হয়েছে এখানে, সেটাকে যদি আমি এই বন্ডের সাপেক্ষে রোটেট করাই, ধরে নাও এই কার্বনটাকে আমি ফিক্সড রেখেছি, দিয়ে এই কার্বনটাকে ধরে আমি এখন রোটেট করাচ্ছি, তাহলে কি এই বন্ডের সাপেক্ষে আমাকে রোটেট করাতে হবে। এখন এইটাকে ফিক্সড রেখে যদি আমি এর সাপেক্ষে রোটেট করাই, তাহলে দেখবো যে এই পুরো মলিকিউলটা রোটেট করছে। তার মানে কি, যখন কার্বন আর কার্বনের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, তখন সেখানে বন্ড রোটেশন পসিবল। এখন আমি যদি এই যৌগটার ক্ষেত্রে দেখি, এই যৌগটার ক্ষেত্রে কি হবে, তাহলে আমি এই কার্বন কার্বনের মধ্যে একটাই বন্ড থাকলে বা সিগমা বন্ড থাকলে কি বললাম, বন্ড রোটেশন পসিবল, কারণ এই বন্ডের সাপেক্ষে আমি এই একটা কার্বনকে ফিক্স থেকে অন্য কার্বনটাকে রোটেট করতে পারবো, আর এই বন্ডটা তখন ঘুরবে। তাহলে কি হবে, যখন কার্বন কার্বনের সিঙ্গেল বন্ড হবে তখন বন্ড রোটেশন পসিবল, তার মানে এটা রেস্ট্রিক্টেড নয়। এখন যদি আমি এই বন্ডটা ধরে নিই, যেটা কার্বন আর কার্বনের মধ্যে ডবল বন্ড আছে, তাহলে আমি যদি বন্ডিং স্ট্রাকচারটা আঁকি, তাহলে এই হেড অন ওভারল্যাপ হচ্ছে, এটা হয়ে যাবে আমার সিগমা বন্ড, এখানে কার্বনের হাইব্রিডাইজেশন যেটা হবে সেটা হবে sp2, আর আগের ক্ষেত্রে যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হবে তখন হাইব্রিডাইজেশন হবে sp3, এটা মনে রাখো, তাহলেই হবে এখন এই ক্ষেত্রে। তাহলে কি এখানে যখন কার্বন কার্বন ডবল বন্ড আছে তখন কার্বনের হাইব্রিডাইজেশন sp2 বা সংকরায়ন sp2, আর যখন কার্বন কার্বন সিঙ্গেল বন্ড হবে তখন কার্বনের হাইব্রিডাইজেশন কি হবে, তখন হাইব্রিডাইজেশন হবে sp3। তাহলে এখানে যখন sp2 হাইব্রিডাইজেশন, তখন একটা p অরবিটাল ভ্যাকেন্ট থাকবে। তাহলে কি আমার এখানে p অরবিটাল ভ্যাকেন্ট আছে, এই কার্বনটা sp2 হলে এই কার্বনটা sp2 হবে যখন তারা পরস্পর ডবল বন্ডের দ্বারা যুক্ত আছে। তাহলে আমি কি পেয়ে যাচ্ছি, দুটো ভ্যাকেন্ট p অরবিটাল পেয়ে যাচ্ছি। তো আমার একটা সিগমা বন্ড হয়ে গেছে, তো পাই বন্ডটা কি করে তৈরি হবে, পাই বন্ডটা তৈরি হওয়ার জন্য এই দুটো ভ্যাকেন্ট p অরবিটালের মধ্যে কি হবে, ল্যাটারাল একটা ওভারল্যাপ হবে, বা পার্সিও যদি আমি বলি যে ওভারল্যাপ হবে, সেটা হবে। তাহলে এখন আমি যদি ডবল বন্ডে রোটেট করতে চাই, তাহলে কি হবে, সিঙ্গেল বন্ডের ক্ষেত্রে দেখালাম সেটা ইজিলি রোটেট করতে পারবে বা ঘুরতে পারবে, কিন্তু যখন আমি ডবল বন্ডটাকে রোটেট করতে যাবো তখন কি হবে, তখন আমাকে এই যে পার্সিও ওভারল্যাপ, সেটাকে আমাকে যখন আমি রোটেট করতে যাব,
এই বন্ডটা তো রোটেট করবে, কিন্তু এই বন্ডটা রোটেট করবে না, কারণ এরা পাশাপাশি এরকম যুক্ত আছে। এখন আমি যদি বন্ডটাকে রোটেট করতে চাই, ধরে নাও যে পাশাপাশি দুটো পি অরবিটাল এইভাবে যুক্ত আছে, এর আমি যদি একটাকে ফিক্স রেখে, ধরে নাও এই কার্বনটাকে ফিক্স রেখে আমি এই কার্বনটাকে রোটেট করাচ্ছি, যদি রোটেট করাতে যাই কি হবে, এই যে পাশাপাশি ওভারল্যাপ আছে সেটা আস্তে আস্তে ব্রেক করে আমাকে রোটেট করতে হবে, যেটা পসিবল নয়, তাহলে কি স্টেবিলিটি নষ্ট হয়ে যাবে কম্পাউন্ডের। তাহলে এই পার্সিয়াল ওভারল্যাপ বা ল্যাটারাল ওভারল্যাপটা যখনই ব্রেক হয়ে যাবে, তখন আমরা কি ডবল বন্ডটাকে রোটেট করাতে পারবো না। তার মানে কি, যখন কোনো যৌগে ডবল বন্ড থাকবে সেই যৌগের ক্ষেত্রে বন্ড রোটেশন কি হবে, রেস্ট্রিক্টেড হবে। তাহলে বুঝতে পারলে সিঙ্গেল বন্ড যখন থাকবে সেখানে বন্ড রোটেশন পসিবল, তার মানে সিঙ্গেল কার্বন কার্বনের মধ্যে যখন সিঙ্গেল বন্ড থাকবে সেই ক্ষেত্রে আমরা জ্যামিতিক সমবায়বতা দেখতে পাবো না, কারণ শর্তই হচ্ছে বন্ড রোটেশন রেস্ট্রিক্টেড হতে হবে। কিন্তু যখন কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড থাকবে, বা কার্বন, আমি এক্সাম্পল দেখাবো যেখানে এই কোনো একটা কার্বনের জায়গায় অন্য কোনো মৌল হতে পারে, তো তাদের ক্ষেত্রে যখন ডবল বন্ড থাকবে তখন বন্ড রোটেশনটা রেস্ট্রিক্টেড হবে। তার মানে কি, সেই সমস্ত যৌগের ক্ষেত্রে আমরা জ্যামিতিক সমবায়বতা বা এখন এটাকে বলে সিস্টেম সমবায়বতা আমরা দেখতে পাবো। তো এই ছিল যে বন্ড রোটেশন রেস্ট্রিক্টেড আমরা কিভাবে বুঝবো যে কোন যৌগটায় বন্ড রোটেশন রেস্ট্রিক্টেড হবে, সেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম। এবার দেখে নাও, যদি আমি এই একটা সাইক্লিক মলিকিউল নিয়ে নিয়েছি বা সাইক্লিক যৌগ নিয়ে নিয়েছি, তো এর ক্ষেত্রে কি, এর ক্ষেত্রে দেখো সবগুলোই একটা করে বন্ড আছে, তার মানে কি সবগুলোই সিগমা বন্ড। একটু আগেই আমি দেখালাম মুক্ত শৃঙ্খল কোনো যৌগের ক্ষেত্রে বন্ড রোটেশন পসিবল। তাহলে কি এইরকম কোনো জ্যামিতিক যৌগ নিয়ে এর ক্ষেত্রে জ্যামিতিক সহায়কতা দেখা যাবে কিনা, বা সিস্টেমের আইসোমেরিজম দেখা যাবে কিনা। ধরে নাও আমি এই কার্বনটা আর এই কার্বনটার মধ্যে এই বন্ডটাকে আমি রোটেট করাতে যাচ্ছি, ঠিক আছে। যেহেতু সিঙ্গেল বন্ড আছে, তাহলে তোমরা ভাববে যে হ্যাঁ তাহলে এতে রোটেট সম্ভব, বা আমি একটা কার্বনকে ফিক্সড রেখে অন্য কার্বনটাকে আমি রোটেট করাতে পারবো। কিন্তু যখন মুক্ত শৃঙ্খলের ক্ষেত্রে কি ছিল, এটা এরকম একটা কোনো সাইকেলে যুক্ত ছিল না, কিন্তু যেহেতু এখানে সাইক্লিক একটা মলিকিউল আমি এখানে কল্পনা করছি, তাহলে যখন আমি এটাকে রোটেট করাতে যাব তখন কি হবে, আমাকে পুরো এই যৌগটাকে কিন্তু কনসিডার করতে হবে। তো এই বন্ডটাকে যদি আমি রোটেট করাতে যাই, পুরো জিনিসটাই আমার হ্যাপাজার্ড হয়ে যাবে, বা পুরো মলিকিউলটার যে স্থায়িত্ব সেটা নষ্ট হয়ে যাবে, কারণ যেহেতু সবগুলো আমার কার্বন একসাথে যুক্ত আছে। তাহলে যেহেতু সবগুলো কার্বন একটা রিংয়ের মধ্যে যুক্ত আছে, আমরা কোনো একটা এরকম সিঙ্গেল বন্ডকে নিয়ে রোটেট করাতে পারবো না, তাহলে পুরো মলিকিউলটার স্থায়িত্বটাই নষ্ট হয়ে যাবে। তাহলে যখন কোনো যৌগ আমরা দেখবো যেখানে এরকম সাইক্লিক রিং আছে, সেই সমস্ত যৌগের ক্ষেত্রে আমরা কি হবে, বন্ড রোটেশনটা রেস্ট্রিক্টেড হবে। তার মানে কি, এরকম কোনো সাইক্লিক আমরা কোনো কম্পাউন্ড পেলে তার ক্ষেত্রে আমরা জ্যামিতিক সমবায়বতা দেখতে পাবো। তাহলে প্রথম পয়েন্ট আমি ডিসকাস করে দিলাম যে প্রথম শর্তটা কিভাবে কোনো যৌগ স্যাটিসফাই করলে আমরা জ্যামিতিক সমবায়বতা দেখতে পাবো। সেকেন্ড পয়েন্টটা কি হবে, যে কোনো মৌল আমি যদি এক্স ধরে নিই কোনো একটা যৌগের ক্ষেত্রে, তার সঙ্গে যে পরমাণু বা গ্রুপগুলো যুক্ত হবে, পরমাণু বা গ্রুপ, সেগুলোকে কি হতে হবে, পরস্পর থেকে আলাদা হতে হবে। তাহলে প্রথম শর্ত কি হবে, বন্ড রোটেশন রেস্ট্রিক্টেড হতে হবে। দ্বিতীয় শর্ত কি, পরমাণু বা গ্রুপ যেগুলো কোনো একটা মৌলের সঙ্গে যুক্ত থাকবে সেগুলোকে কি হতে হবে, পরস্পরের থেকে আলাদা হতে হবে। তাহলে আবার যদি আমি কোনো একটা এক্সাম্পল নিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে। ধরে নাও এই আমি একটা যৌগ নিয়ে নিয়েছি, এখানে আমি কি লিখছি, এ এ এ বি, এটা একটা নিলাম, আর একটা নিয়ে নিচ্ছি আমি দুটো যৌগ নিয়ে নিয়েছি। তাহলে কোন যৌগটা আমার জ্যামিতিক সমবায়বতা দেখাবে, এখানে দেখে নাও এই কার্বন কার্বনের মধ্যে ডবল বন্ড আছে, তাহলে প্রথম শর্তটা স্যাটিসফাই করছে যে বন্ড রোটেশন রেস্ট্রিক্টেড, এর ক্ষেত্রেও স্যাটিসফাই করছে। কিন্তু সেকেন্ড শর্তটা কি বলেছি, কোনো একটা মৌল, এই যে এখানে দুটো মৌল আছে কার্বন, এই কার্বন মৌলগুলোর সঙ্গে যে পরমাণু বা গ্রুপ যুক্ত আছে সেগুলোকে আলাদা হতে হবে। এখানে দেখো, এখানে যদি ধরে নিই এ, যে দুটো যুক্ত আছে সেগুলো একই, এই মৌলের সঙ্গে যে দুটো গ্রুপ যুক্ত আছে সেগুলো একই,
এখানে দুটো আলাদা স্যাটিসফাই করছে, কিন্তু এখানে কি এই দুটো একই, তাহলে এ জ্যামিতিক সমবায়বতা বা সিস্টেম সমবায়বতা দেখাবে না। কিন্তু এর ক্ষেত্রে কি দেখো, এখানে যে দুটো পরমাণু বা যদি গ্রুপ ধরে নিই তারা কি আছে, আলাদা আছে। এই কার্বনের জন্য এই মৌলের জন্য এই দুটো গ্রুপ আলাদা, সিমিলারলি এই কার্বনের জন্য এই দুটো গ্রুপ আলাদা। তাহলে এই যৌগটা দুটো ধর্মই স্যাটিসফাই করছে বা দুটো শর্তই স্যাটিসফাই করছে। তাহলে এ আমার জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বা সিস্টেমস আইসোমেরিজম দেখাবে, এ দেখাবে না। এবার আমি কিছু আরো এক্সাম্পল দেখিয়ে দেবো যেগুলো জ্যামিতিক সমবায়তা দেখাবে। আর তোমরা যদি নিজেরা আমি যে কনসেপ্টগুলো আলোচনা করছি সেগুলো যদি ইউজ করে তোমরা দেখো, তোমরা বুঝতে পারবে যে আমি যে এক্সাম্পলগুলো লিখছি সেগুলো কিভাবে জ্যামিতিক সমবায়তা দেখাতে পারি। তাহলে আমি এখানে কিছু এক্সাম্পল লিখে দিচ্ছি, দেখো। দেখো এখানে দুটো লিখেছি, এখানে এবি এবি আলাদা, বন্ড রিলেশন রেস্ট্রিক্টেড এবি এবি, এখানে এবি এবি এই এবি যেগুলো আছে এগুলো আলাদা, আর এই কার্বনের সঙ্গে যে দুটো এমএন এগুলো আলাদা। তাহলে এখানে যে দুটো পরমাণু আছে বা গ্রুপ আছে সেগুলো এর ক্ষেত্রে একই হতে পারে বা আলাদাও হতে পারে, সেটা আমি এই জন্য এই দুটো উদাহরণ দিয়েছি। এখানে যে পরমাণু বা গ্রুপগুলো যুক্ত আছে এই কার্বনে যে যুক্ত থাকবে এরকম কোনো মানে নেই, এখানে ক্ষেত্রে যুক্ত আছে এখানে ক্ষেত্রে যুক্ত নেই, কিন্তু শর্ত কি, যে দুটো গ্রুপ যুক্ত থাকবে সেগুলোকে আলাদা হতে হবে। তো দুটো শর্তই স্যাটিসফাই করছে এই দুটো যৌগ, তাহলে এরা জ্যামিতিক সমবায়তা দেখাতে পারে। আর যদি আমি কিছু উদাহরণ নিয়ে নিই সেগুলো আমরা এখানে লিখে দিই। ধরো সাইক্লিক যৌগ, তার মানে কি বন্ড রিলেশন রেস্ট্রিক্টেড, আর এখানে এই দুটো কার্বন যদি আমি কল্পনা করি তারা কি, যে দুটো গ্রুপ বা পরমাণু যুক্ত আছে তারা আলাদা। এর আমি আগেই বলেছি শুধু কার্বন কার্বন নিয়ে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, কার্বনের জায়গায় অন্য কোনো মৌল হতে পারে। এখানে আমি কিনে নিয়েছি কার্বনের সঙ্গে নাইট্রোজেন, ডবল বন্ড আছে, তার মানে বন্ড রিলেশন কিভাবে রেস্ট্রিক্টেড হবে। এখানে আমি এইচ নিলাম, এখানে পিএইচ নিলাম, এখানে আমি যদি কোনো একটা যদি আমি লিখেই দিই মিথাইল গ্রুপ নিলাম, আর এই নাইট্রোজেনের একটা লোন পেয়ার আছে, এটাকে আমাকে একটা গ্রুপ বলে ধরে নিতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছ কার্বন আর নাইট্রোজেন দুটো আলাদা আলাদা, এখানে কার্বন আছে এখানে নাইট্রোজেন আছে। এখনো পর্যন্ত আমি যেগুলো দেখিয়েছিলাম সেখানে শুধু কার্বন কার্বন নিয়েছিলাম, কিন্তু কার্বন নাইট্রোজেন, যেখানে নাইট্রোজেনটা একটা অন্য মৌল কার্বনের তুলনায়, তাহলে এইরকম যৌগের ক্ষেত্রে আমরা সিস্টেম আইসোমেরিজম দেখতে পাবো। বা যদি আমি এরকম নিয়ে নিই নাইট্রোজেনের সঙ্গে নাইট্রোজেন, এখানে যদি আমি নিয়ে নিই এ, এখানে নিয়ে নিলাম এ, এখানে নিয়ে নিলাম লোন পেয়ার, এখানে নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো কার্বন নাইট্রোজেন বন্ড রিলেশন রেস্ট্রিক্টেড, নাইট্রোজেনের সঙ্গে যে দুটো গ্রুপ বা যে দুটো গ্রুপ যুক্ত আছে সেগুলো আলাদা, এখানে আছে মিথাইল বা CH3, এখানে আছে লোন পেয়ার, এই দুটো আলাদা। কার্বনের সঙ্গে একটা যুক্ত আছে হাইড্রোজেন, একটা যুক্ত আছে ফিনাইল গ্রুপ, তাহলে এই দুটো গ্রুপ আলাদা, তাহলে দুটো শর্তই স্যাটিসফাই করছে। তাহলে এই যৌগটা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম দেখাবে। এই যৌগটার ক্ষেত্রে নাইট্রোজেন নাইট্রোজেনের মধ্যে ডবল বন্ড আছে, এখানে দেখো কোনো কার্বন নেই, নাইট্রোজেন আর নাইট্রোজেনের মধ্যে ডবল বন্ড আছে, তার মানে কি বন্ড রিলেশন রেস্ট্রিক্টেড। এখানে একটা লোন পেয়ার আছে, এখানে একটা এ আছে, এখানে একটা লোন পেয়ার আছে, এখানে এ আছে। তাহলে এই যে দুটো যে পরমাণুগুলো যুক্ত আছে তার সঙ্গে যে দুটো গ্রুপ বা পরমাণু যুক্ত আছে তারা পরস্পর থেকে আলাদা। তাহলে এই সমস্ত যে যৌগগুলো আছে এরা কি করবে, জ্যামিতিক সমবায়তা দেখাবে।
তো এতক্ষণ ধরে আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম যে জ্যামিতিক সমবায়বতা জিনিসটা কি, আর তার যে শর্তগুলো সেগুলো, কোনো একটা যৌগ সেই শর্তগুলো কীভাবে স্যাটিসফাই করলে আমরা জ্যামিতিক সমবায়বতা দেখতে পাবো সেই জিনিসগুলো আলোচনা করলাম। এখানে কিছু এক্সাম্পলও দেখিয়েছি, কিন্তু একটা জিনিস তোমাদেরকে আমি বলে নিই যে সমবায়বতা মানে কি। সমবায়বতা মানে আমরা যে ডেফিনিশনটা জেনেছি সেটা হচ্ছে আণবিক সংকেতটা এক থেকে একের অধিক যৌগ থাকতে পারে, তাই তো, সেগুলোকে পরস্পরের আইসোমার বলা হয়। কিন্তু আমি এখানে দেখো প্রথম আমি দেখাইনি যে একটা যৌগের অন্য আইসোমারটা কি হবে। এখানে আমি দেখিয়েছি কি প্রতিটা একটা আলাদা আলাদা যৌগ নিয়েছি যেগুলো জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বা জ্যামিতিক সমবায়বতা দেখাতে পারে, কিন্তু এক একটা যৌগের অপর যে যৌগটা বা অপর যে আইসোমারটা কি হবে সেটা আমি বলিনি। তো সেটা আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করব, আর আমরা কিছু টার্মিনোলজি বা নোমেনক্লেচার ইউজ করব সেগুলোকে ডিফাইন করার জন্য। তো সেইগুলো আমি দেখে নিই কীভাবে আমরা কোনো একটা যৌগ যেটা জ্যামিতিক সমবায়বতা দেখাবে তার যে অপর আইসোমারটা কি হবে আর তারকে আমি কি নাম দিয়ে প্রকাশ করতে পারি সেগুলো আমাদেরকে জানতে হবে। তার মানে কি আমরা এই যে জিওমেট্রিক্যাল আইসোমার তাদের নোমেনক্লেচারগুলো জেনে নেব, এবং তার সঙ্গে সঙ্গে আমি বলে দেবো যে একটা যদি আমি কোনো যৌগ থাকে সেই যৌগের অপর জিওমেট্রিক্যাল আইসোমারটা কি হবে। তো জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের ক্ষেত্রে আমরা কি দেখব, একই আণবিক সংকেত বিশিষ্ট দুটো যৌগ পাবো। প্রথম যে নোমেনক্লেচারটা আমি আলোচনা করবো তোমার সাথে সেটা হলো সিস ট্রান্স আইসোমার। এই নামে আমরা জ্যামিতিক সমবায় বা জ্যামিতিক সমবায়তার যে আইসোমারগুলোকে আমরা ডিফাইন করতে পারি সেটা হচ্ছে সিস ট্রান্স আইসোমার। তো সিস ট্রান্স আইসোমার মানে তোমরা বুঝতে পারছো একটা হবে সিস আইসোমার, একটা হবে ট্রান্স আইসোমার। তার মানে কি কোনো একটা যৌগ যদি আমি নিই যেটা জ্যামিতিক সমবায়তা দেখাতে পারবে তার আর একটা আইসোমার হবে, তাহলে যে দুটো আমরা আইসোমার পাবো তার একটাকে আমরা সিস বলবো, একটাকে আমরা ট্রান্স আইসোমার বলবো। তার মানে কি একটা যৌগ থেকে আমরা দুটো আইসোমার পাবো জ্যামিতিক সমবায়তার ক্ষেত্রে, একটা হবে সিস, একটা হবে ট্রান্স। তাহলে কি হবে, প্রথম আমার যে নোমেনক্লেচারটা আমি শিখবো সেটা হচ্ছে সিস ট্রান্স যে আইসোমারগুলো সেগুলো আমি দেখে নিই। একটা এক্সাম্পল নিয়ে নিই। এবি এবি নিয়ে নিচ্ছি যৌগটা, আর একটা যৌগ নিয়ে নিই তো এই যৌগটা জ্যামিতিক সমবায়তা দেখাবে, তার যে দুটো শর্ত যেগুলো স্যাটিসফাই করতে হবে তোমরা নিজেরা দেখে নাও, তোমরা বুঝতে পারবে যে এই যৌগটা জ্যামিতিক সমবায়তা দেখাবে। এই যৌগটার একটা আইসোমার হবে এটা। আইসোমারটা কিভাবে আমরা চেঞ্জ হচ্ছে দেখে নাও, এখানে কি আছে এবি, এখানেও আছে এবি, কিন্তু এই যৌগটার ক্ষেত্রে কি হয়েছে, এখানে আছে এবি কিন্তু এখানে আমি কি করেছি এই কার্বনটার ক্ষেত্রে এই যে এবি দুটো আছে তার স্থানটা আমি পরিবর্তন করে দিয়েছি। আগের ক্ষেত্রে ওপরে ছিল এ, নিচে ছিল বি, এখানে কি করে দিয়েছি ওপরে ছিল বি, নিচে ছিল এ। তাহলে কি হবে, জ্যামিতিক সমবায়তার ক্ষেত্রে আমরা কি করব, কোনো একটা পরমাণুর ক্ষেত্রে যে গ্রুপ বা পরমাণুগুলো যুক্ত থাকবে তাদের স্থান অদল বদল করে দেবো, তাদের স্থান অদল বদল করে দিয়ে আমরা অন্য একটা আইসোমার পেয়ে যাবো। তাহলে এইভাবে আমরা জ্যামিতিক সমবায় বা জিওমেট্রিক্যাল আইসোমারগুলো পেয়ে থাকি। তো এবার দেখে নাও, আমার কাছে আমি বলেই দিলাম যে এই দুটো হবে আমার জিওমেট্রিক্যাল আইসোমার, এর জ্যামিতিক সমবায় হবে এটা, এর জ্যামিতিক সমবায় হবে এটা, কিন্তু আমি কি ডিসকাস করছি সিস ট্রান্স আইসোমার। তাহলে একটা হবে সিস, একটাকে আমাকে ট্রান্স বলতে হবে। এখানে আমি দুটো পেয়ে গেছি, তাহলে কোনটা সিস হবে কোনটা ট্রান্স হবে আমরা কি করে বুঝবো, সেটা বোঝার জন্য তোমাদের মনে রাখতে হবে এই যে দুটো মৌল বা পরমাণু তাদের সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত আছে, এখানে কার্বনের সঙ্গে কি যুক্ত আছে এবি, এখানেও কার্বনের সঙ্গে এবি যুক্ত আছে। এখন এই যে পরমাণু বা গ্রুপগুলো যুক্ত আছে তার এর ক্ষেত্রে দেখো উপরেরটা এ আছে, এর ক্ষেত্রে উপরেরটায়
এ আছে। তাহলে এটাকে যদি আমি একটা এরকম আমার প্লেন ধরে নিই, এই কার্বন কার্বন এখানে যদি হাত দিই, এই কার্বন কার্বন ডবল বন্ডটাকে যদি আমি এইভাবে কেটে দিই, তাহলে দেখতে পাবো আমরা হাতের ওপরে যে দুটো পরমাণু যুক্ত আছে দুটো কার্বনের সঙ্গে, তারা কি একই, তাদের অবস্থানটা একই দিকে। তার মানে আমি কি বলতে চাইছি, যখন দুটো পরমাণুর সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত থাকবে তারা যখন একই দিকে অবস্থান করবে তখন আমরা সেটাকে কি আইসোমার বলবো, সিস আইসোমার। এখানে দেখে নাও, এই কার্বনের এই দুটো কার্বনের সঙ্গে এই যে এ গুলো যে যুক্ত আছে সেগুলো দুটো কার্বনেরই একই দিকে অবস্থান করছে। সিমিলারলি এখানে যে বিটা আছে, এই বিটা আর এই বিটা দেখো দুটো কার্বনের নিচের দিকেই অবস্থান করছে, তারাও একই দিকেই অবস্থান করছে। তার মানে কি, যখন যে পরমাণু বা গ্রুপগুলো যুক্ত আছে এই কার্বনের সঙ্গে, যখন তারা একই দিকে অবস্থান করবে বা পরস্পর যখন মুখোমুখি থাকবে তখন সেই আইসোমারটাকে আমরা কি বলবো, সিস আইসোমার। আর যখন যদি আমি গ্রুপগুলো দেখি, এখানে তোকে এই কার্বনের ক্ষেত্রে এইটা আছে এই দিকে ওপর দিকে, আর এই কার্বনের ক্ষেত্রে এইটা আছে নিচের দিকে। তার মানে কি, তারা মুখোমুখি নেই, তারা পরস্পরের উল্টো দিকে আছে। তাহলে সিমিলার গ্রুপ বা পরমাণু যখন এই দুটো কার্বনের উল্টো দিকে পরস্পর অবস্থান করবে, মানে এই কার্বনের ক্ষেত্রে যদি সেটা উপরে হয়, এই কার্বনের ক্ষেত্রে সেটা নিচে হবে। সিমিলারলি যদি আমরা বিটা দেখি, তাহলে বিটা দেখবো যে এই কার্বনের ক্ষেত্রে এটা নিচে আর এই কার্বনের ক্ষেত্রে এটা উপরে। তার মানে কি, তারা পরস্পর দূরে অবস্থান করে আছে, কিন্তু এর ক্ষেত্রে কি ছিল, তারা পরস্পর একই দিকে অবস্থান করছে, আর এর ক্ষেত্রে পরস্পর তারা বিপরীত দিকে অবস্থান করছে। তাহলে যখন এই একই গ্রুপ তারা যখন বিপরীত দিকে অবস্থান করবে তখন সেই আইসোমারটাকে কি বলবো আমরা, ট্রান্স আইসোমার বলবো। কিন্তু যখন একই গ্রুপগুলো একই দিকে অবস্থান করবে তখন আমরা সেটাকে বলবো সিস আইসোমার। তাহলে আমি যদি আর একটা উদাহরণ নিয়ে নিই তাহলে আরো বুঝতে ব্যাপারটা তোমাদের সুবিধা হবে। তাহলে এখান থেকে তোমরা দেখেই বুঝতে পারছো, এই যৌগটার ক্ষেত্রে এই দুটো যৌগ হবে পরস্পরের, প্রথমে বলে রাখি যে এই দুটো যৌগ হবে পরস্পরের জ্যামিতিক সমাবয়বী বা সিস ট্রান্স আইসোমার। কারণ তোমরা যদি দেখতে হবে এখানে পুরো যদি আণবিক সংকেতটা দেখি তাহলে দেখো দুটোর ক্ষেত্রেই সেম। এখানে মিথাইলটা উপরে আছে, এখানে হাইড্রোজেনটা নিচে আছে, এখানে মিথাইলটা উপরে আছে, এখানে হাইড্রোজেনটা নিচে আছে। এর ক্ষেত্রে মিথাইলটা উপরে আছে, হাইড্রোজেনটা নিচে আছে, কিন্তু এই কার্বনের ক্ষেত্রে এই মিথাইলটাকে কি করেছি আমরা, খালি পজিশনটা চেঞ্জ করে দিয়েছি, এটাকে মিথাইলটাকে নিচে করে দিয়েছি, হাইড্রোজেনটাকে উপরে করে দিয়েছি। তাহলে এই দুটো কি হবে আমার জ্যামিতিক সমবায়বী, ঠিক আছে। এবার এর ক্ষেত্রে দেখবো যে দুটো মিথাইল গ্রুপ দুটো কার্বনের একই দিকে অবস্থান করছে, সেরকম দুটো হাইড্রোজেনও দুটো কার্বনের একই দিকে অবস্থান করছে। তাহলে কি হবে, এটা হবে সিস আইসোমার, এটা হবে ট্রান্স আইসোমার। কারণ এখানে এর ক্ষেত্রে এই CH3 বিপরীত দিকে অবস্থান করছে, হাইড্রোজেন বিপরীত দিকে অবস্থান করছে। তাহলে এই দুটো এক্সাম্পল থেকে আমরা বুঝতে পারলাম যে কোনটাকে আমরা সিস আইসোমার বলবো, কোনটাকে আমরা ট্রান্স আইসোমার বলবো। তো আমরা জানতে পারলাম যে সিস ট্রান্স আইসোমারকে আমরা কিভাবে, এরকম একটা কোনো যৌগ দেওয়া থাকলে সেটা দেখেই আমরা কিভাবে বলে দিতে পারবো যে কোনটা সিস আইসোমার হবে, কোনটা ট্রান্স আইসোমার হবে। একটা জিনিস তোমরা যদি এখানে খেয়াল করো দেখতে পাবে, আমি যে যৌগগুলো তোমাদেরকে দেখিয়েছি সেখানে এই কার্বনের সঙ্গে যে গ্রুপগুলো যুক্ত আছে এই কার্বনের সঙ্গে কিন্তু একই গ্রুপই যুক্ত আছে, কিন্তু সব ক্ষেত্রে এরকম হবে না। যেমন তোমাদের যখন আমি এক্সাম্পল দেখালাম যে কোন কোন যৌগগুলো জ্যামিতিক সমবায় দেখাতে পারে, তো সেখানে আমি একটা এক্সাম্পল দেখিয়েছিলাম, তোমরা যদি মনে থাকে দেখবে। তো এরকম একটা যৌগ দেখিয়েছিলাম যেখানে কি দেখবে এই কার্বনের সঙ্গে যে গ্রুপ বা পরমাণু যুক্ত আছে সেগুলো কি আছে, AB, কিন্তু এই কার্বনের সঙ্গে আবার যেগুলো যুক্ত আছে সেগুলো পরস্পর থেকে আলাদা, কিন্তু সেগুলো আবার এর থেকেও আলাদা, সেগুলো কি ছিল MM। তার মানে কি,
এখানে যে চারটে গ্রুপ যুক্ত আছে চারটে গ্রুপই আলাদা। তাহলে যখন চারটে গ্রুপ আলাদা হবে তখন কি আমরা কি সিস্টেন্স আইসোমার বলে সেগুলোকে বোঝাতে পারবো? যখন চারটে গ্রুপই আলাদা হবে তখন আমরা সিস্টেন্স আইসোমার এই যে টার্মিনোলজি বা নোমেনক্লেচার সেটা আমরা ইউজ করতে পারবো। তার জন্য আমাদেরকে আরেকটা অন্য নোমেনক্লেচার শিখতে হবে। তো সেটা আমি এখন তোমাদের সঙ্গে আলোচনা করি। তো সেই নোমেনক্লেচার হচ্ছে ইজেড নোমেনক্লেচার। আমি অলরেডি বলে নিয়েছি যে ইজেড নোমেনক্লেচার আমরা কাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, যেখানে চারটে যে গ্রুপ যুক্ত থাকবে সেগুলো কি হবে পরস্পরের থেকে আলাদা হবে। তাহলে এর একটা উদাহরণ নিয়ে নিই, তাহলে আর জিনিসটা বোঝাতে সুবিধা হবে। আর ই জেড এগুলোর ফুল ফর্ম কি সেগুলো আগে বলে নিই। ই এর তাহলে ফুল ফর্ম কি হবে? ই এর ফুল ফর্ম হচ্ছে এমজিজেড। এর মানে হচ্ছে অপোজিট। আর জেড এর ফুল ফর্ম কি? জেড এর ফুল ফর্ম হচ্ছে জুসামেন্ট, মানে টুগেদার। দেখো এটা কিরকম সিস্টেন্স আইসোমারের সঙ্গে কিরকম মিল আছে তোমরা দেখো। যখন আমরা সিস্টেন্স আইসোমার পড়িয়েছিলাম, আমি যখন বললাম তখন তোমরা দেখলে যে যখন সেম যে গ্রুপটা থাকবে তারা যখন অপোজিট সাইডে থাকবে তখন তাদেরকে কি বলবো? ট্রান্স। আর যখন তারা একই দিকে থাকবে বা টুগেদার বা একই দিকে বলেছিলাম তখন তারা কি হবে? সিস। তো সেটাকেই আমরা একটু ঘুরিয়ে লিখছি, ই বলবো সেই ট্রান্সটাকেই, কিন্তু সেই ট্রান্সটাকে আমরা ই কখন বলবো? যখন চারটে গ্রুপই আলাদা হবে। তাহলে একই জিনিস আমরা বলছি কিন্তু নোমেনক্লেচারটা ডিফারেন্ট করে দিচ্ছি। কারণ কি? কারণ আগের যে যৌগগুলো ছিল সেখানে এই যে দুটো গ্রুপ যুক্ত ছিল একটা পরমাণুতে, সেগুলো দুদিকেই একই ছিল, কিন্তু এখন চারটেই আলাদা। তো একই জিনিসকে আমরা একটু অন্যভাবে এখানে ডিনোট করছি, ঠিক আছে? আর টুগেদার মানে আমি বললাম, তাহলে এটা যেন সিস আইসোমারের কথা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে। সিস আইসোমারের ক্ষেত্রে দুটো সেম যে গ্রুপ বা পরমাণু ছিল তারা মুখোমুখি ছিল বা একই দিকে অবস্থান করছিল ডবল বন্ডের। এবার একটা যৌগ নিয়ে নিই। এই যৌগটা আমি নিয়ে নিয়েছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে চারটে যে পরমাণু যুক্ত আছে সেগুলো পরস্পর থেকে আলাদা। তাহলে আমরা কিভাবে এখানে ই বা জেড নোমেনক্লেচারটা ডিফাইন করবো এই মলিকিউলটার ক্ষেত্রে, যে এই মলিকিউলটা ই আইসোমার হবে না, জেড আইসোমার হবে। আর একটা যদি আমি আইসোমারে লিখে নিই সেটা হবে FClটা আমি ফিক্সড রাখবো, রেখে কি করব? এই দুটো স্থান আমি অদল বদল করে দেবো। এখানে আই লিখে দিলাম, এখানে বি আমি লিখে দিলাম। এখন এখানে চারটে পরমাণু যে আছে সেগুলো আলাদা আছে, তাহলে আমি কিভাবে ডিফাইন করবো যে কোনটা আমার ই আইসোমার হবে, কোনটা আমার জেড আইসোমার হবে? তার জন্য আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে সিআইপি রুল, বা যদি ফুল ফর্ম লিখি কাহন-ইনগোল্ড প্রেলগ।
এই তিনজন বিজ্ঞানীর নাম অনুযায়ী এই CIP রুল কথাটা এসেছে, শর্ট ফর্ম C ফর কান, I ফর স্ট্যান্ডস ফর ইনগোল্ড, আর P স্ট্যান্ডস ফর পিলন। ঠিক আছে, তো এদের এই যে CIP রুল, এটা আমাদেরকে জানতে হবে এই ধরনের যৌগগুলো কোনটা E আর কোনটা Z আইসোমার হবে সেটা বলার জন্য। তো এই CIP রুলের প্রথম যে ধর্ম সেটা কি? প্রথম ধর্মটাই বলছে যে অ্যাটমিক নাম্বার যার বেশি হবে সব থেকে, তাদেরকে আমাকে কি করতে হবে, সব থেকে প্রাধান্য বেশি দিতে হবে। আর অ্যাটমিক নাম্বার যার সব থেকে কম হবে তাকে আমার প্রাধান্য সব থেকে কম দিতে হবে। তাহলে এই যে একটা ধর্ম বা শর্ত এই CIP রুলের, তো সেটাকে আমরা কীভাবে এখানে কাজে লাগাবো সেটা দেখে নিই। তাহলে তোমরা CIP রুলের যে জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, বুঝতে পারলে যে অ্যাটমিক নাম্বার যার ক্ষেত্রে সব থেকে বেশি হবে সে সব থেকে বেশি প্রাধান্য পাবে। আর এখানে চারটে যে মৌল আছে, চারটে মৌলের মধ্যে তাহলে আমাকে প্রথম কাজ হবে এই ধরনের মৌল, এই ধরনের যৌগগুলোর EZ আইসোমার বার করতে গেলে প্রথম ধর্ম কি বা প্রথম কাজ আমাদের কি হবে সেটা সবাই মনে রাখবে। সেটা হবে এই চারটে যে পরমাণু যুক্ত আছে তাদের আমাকে প্রাধান্য ক্রম অনুযায়ী সাজাতে হবে। আর এই প্রাধান্য ক্রম অনুযায়ী সাজাতে গেলে আমাকে এই CIP রুলটা মনে রাখতে হবে, বা কান-ইলগোল্ড-ফ্রেরক রুলটা আমাদের মনে রাখতে হবে। আর প্রথম যে ধর্মটা বলে দিলাম CIP রুলে, সেটা হচ্ছে অ্যাটমিক নাম্বার যার সব থেকে বেশি হবে সে সব থেকে বেশি প্রাধান্য পাবে, আর যার যে সব থেকে কম হবে সে প্রাধান্য কম পাবে। ঠিক আছে, তাহলে এই যৌগটা আমি দেখে নিই। এই কার্বনের ক্ষেত্রে আমার যুক্ত আছে ফ্লোরিন আর ক্লোরিন। তো ক্লোরিন আর ফ্লোরিনের মধ্যে অ্যাটমিক নাম্বার কার বেশি? তোমরা যদি আশা করছি ভিডিও টেবিল পড়ে রেখেছো, তো তোমরা জানো যে ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার বেশি হবে। তাহলে এই ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে প্রাধান্য কে বেশি পাবে? CIP রুল অনুযায়ী ক্লোরিন প্রাধান্য বেশি পাবে। এ যেহেতু প্রাধান্য বেশি পাচ্ছে, একে আমি 1 দিয়ে লিখে দিলাম। এ ফার্স্ট, ফ্লোরিন আর ক্লোরিনের মধ্যে এ বেশি প্রাধান্যযুক্ত, তাহলে এ হয়ে যাবে আমার ফার্স্ট, তাহলে অটোমেটিক্যালি এ হয়ে যাবে আমার সেকেন্ড। তাহলে এই কার্বনের পার্ট আমার মিটে গেল। এবার আমি এই কার্বনে চলে যাব। তাহলে প্রথমে কি হবে, এক একটা কার্বন নেবে তোমরা, নিয়ে সেই কার্বনের ক্ষেত্রে CIP রুল লাগিয়ে দেবে, যেটা আমি বললাম অ্যাটমিক নাম্বারের উপর ডিপেন্ড করে কীভাবে আমরা কোনো একটা প্রায়োরিটি অর্ডারে সাজাতে পারবো কোনো মৌলকে, বা প্রাধান্য অনুযায়ী আমি সাজাতে পারবো সেটা আমি বলে দিলাম। অ্যাটমিক নাম্বারটা যার বেশি হবে তার প্রাধান্য বেশি হবে, অ্যাটমিক নাম্বার যার কম হবে তার প্রাধান্য কম হবে। তারপরে কি করবে, এক একটা করে এই যে পরমাণুগুলো আছে বা যে মৌলগুলো ডবল বন্ডের সাথে যুক্ত আছে, তার একটা পরমাণু নেবে, নিয়ে তার যে দুটো পরমাণুর সঙ্গে বা গ্রুপের সঙ্গে সেই পরমাণুটা যখন যুক্ত থাকবে যে দুটো গ্রুপ বা পরমাণুর সঙ্গে, তাদের প্রাধান্য ক্রম নিয়ে সাজিয়ে নিলে, তাহলে এর ক্ষেত্রে কী হলো, ক্লোরিনটা বেশি হলো, ফ্লোরিনটা কম হলো। এখন আমি চলে আসি আবার এদিকটা আমার হয়ে গেছে। এবার আমি এদিকে চলে আসি। এখানে ব্রোমিন আর আয়োডিনের মধ্যে আয়োডিনের আমার অ্যাটমিক নাম্বার বেশি, তাহলে এ হয়ে যাবে আমার ফার্স্ট বল, আর এ হয়ে যাবে সেকেন্ড, কারণ এ একটু কম স্কোর করেছে, তাহলে এ হয়ে গেল আমার সেকেন্ড বল। এবার দেখে নাও এখানে ফার্স্ট বয় কে আছে, এদিকে ক্লোরিন, এদিকে ফার্স্ট বয় কে আছে, আয়োডিন। এখন এই সমস্ত যৌগে যেখানে চারটে গ্রুপই আলাদা, সেখানে দুটো ফার্স্ট বয় যখন একই দিকে বসে থাকবে তখন তাহলে কি হবে, সেক্ষেত্রে আইসোমারটা হয়ে যাবে জেড। মানে কি বলেছি, টুগেদার। এটা কার মতো, জেড আইসোমার 6 আইসোমারের সঙ্গে অনেকটা একই, এর নামকরণটা খালি আলাদা। এখানে তাহলে দেখতে পাচ্ছ যে দুটো ফার্স্ট বয় যখন একই দিকে বসে থাকবে, বা দুটো বেশি প্রাধান্যযুক্ত পরমাণু যখন বা গ্রুপ যখন একই দিকে বসে থাকবে, তখন সেটা আমার হয়ে যাবে জেড আইসোমার। আর এর ক্ষেত্রে যদি আমি দেখে নিই, তাহলে এটা আমার 1, এটা আমার 2, এটা আমার 1, এটা আমার 2। তাহলে এখানে দেখো 1, 1 দুটো যে প্রাধান্যযুক্ত পরমাণু তারা বিপরীত দিকে বসে আছে, মানে তারা অপোজিট। তার মানে কি এই আইসোমারটা হয়ে যাবে ই। আগে যখন সিস্টার্স আইসোমারিজম বলেছিলাম তখন বলেছিলাম যে একই গ্রুপগুলো যখন একই দিকে অবস্থান করবে তখন তাদেরকে আমরা সিস বলবো, কিন্তু এর ক্ষেত্রে কি বেশি প্রাধান্যযুক্ত পরমাণু বা গ্রুপগুলো যখন একই দিকে অবস্থান করবে তখন তাদেরকে সিসের বদলে কি বলবো, জেড আইসোমার। জেড মানে কিন্তু
টুগেদার, তার মানে সিস আইসোমারের মতোই জিনিসটা, খালি নামকরণটা আলাদা। তাহলে জেড আইসোমার মানেই তোমরা মনে মনে কল্পনা করে নিতে পারো যে এটা সিস আইসোমারের মতোই হবে। তো জেড আইসোমারের ক্ষেত্রে কি হবে, দুটো যে হায়েস্ট প্রায়োরিটি যুক্ত যে মৌলগুলো আছে সেগুলো একই দিকে অবস্থান করবে। আর ই বা যে অপোজিট আমি বললাম মানে ই আইসোমারের মানে, তার ক্ষেত্রে কি হবে, দুটো হায়েস্ট প্রায়োরিটিওয়ালা যে গ্রুপ বা মৌলগুলো থাকবে বা পরমাণুগুলো থাকবে সেগুলো পরস্পর অপোজিট দিকে অবস্থান করবে। যেটা ট্রান্সের ক্ষেত্রেও ছিল, কিন্তু ট্রান্সের ক্ষেত্রে কি ছিল, একই যে গ্রুপগুলো ছিল সেগুলো পরস্পর অপোজিট ছিল। কিন্তু তার মানে তোমরা সিমিলারিটিটা দেখতে পাচ্ছ, ধর্মগুলোর আমরা কিভাবে এই সিআইপি রুল ইউজ করে আমরা ক্যালকুলেট করে নিতে পারছি যে কোনটা ই হবে বা কোনটা জেড হবে। আর তোমরা যদি এই পরমাণুগুলো ভুলে গিয়ে শুধু এই 1 1 2 2 1 1 2 2 এগুলোর কথা চিন্তা করো, তাহলে কিন্তু দেখতে হবে যে দুটো একই দিকে অবস্থান করছে, যেন মনে হচ্ছে সেই সিস্টেম আইসোমারের ক্ষেত্রে যেমন দুটো গ্রুপ একই দিকে অবস্থান করেছিল, এখানে যদি একগুলোকে দুটো একই গ্রুপ ধরে নিই তাহলে দেখো তারা একই দিকে অবস্থান করছে। তো এইভাবে তোমরা ভাবতে পারো। তো এই ছিল সিআইপি রুল ইউজ করে আমরা কীভাবে ইজেড নোমেনক্লেচার ডিফাইন করতে পারবো। আর এই ইজেড নোমেনক্লেচার কখন হবে, যখন চারটে যে পরমাণু যুক্ত থাকবে দুটো পরমাণুর সাথে, তারা যখন আলাদা হবে। আর যখন তারা সেম হবে, মানে এ বি এদিকেও হলে এই কারণ দিকে এ বি হলো, এই কারণ দিকে এ বি, তখন তো সিস্টেম আইসোমার তোমাদেরকে ইউজ করতে হবে। তো সেটা তোমরা যখন আরও প্র্যাকটিস করবে তখন জিনিসগুলো আরও ক্লিয়ার হবে। আমি পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে প্রবলেমস নিয়েও ডিসকাস করবো, তখন তাহলে তোমাদের জিনিসগুলো আরও বুঝতে সুবিধা হবে। লাস্ট যে পার্টটা আমি এবার ডিসকাস করবো সেটা হচ্ছে সি ডবল বন্ড এন আর এন ডবল বন্ড এন, এইরকম টাইপের যদি কোনো আমার যৌগ থাকে সেগুলোকে আমি কি নাম দিয়ে ডিনোট করতে পারি। তাহলে একটা উদাহরণ নিয়ে নিই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা যৌগ নিয়ে নিয়েছি, এই যৌগটাকে আমরা কি বলি, অক্সিন। তোমরা যখন পরে আরো পড়াশোনা করবে তোমরা জানতে পারবে যে অক্সিন কি। তো এখন জেনে রাখো যে এটাকে কি বলা হয়, অক্সিন। এই যৌগটা কিন্তু কার্বন নাইট্রোজেনের মধ্যে ডবল বন্ড আছে, মানে বন্ড রিলেশন রেস্ট্রিক্টেড। তার সঙ্গে সঙ্গে যে নাইট্রোজেনের সঙ্গে যে দুটো পরমাণু বা গ্রুপ যুক্ত আছে এখানে এরা আলাদা, কার্বনের সঙ্গে যে পরমাণু গ্রুপটা যুক্ত আছে তারা আলাদা। তাহলে এখানে দেখতে যে চারখানা গ্রুপই কিন্তু আলাদা। চারখানা গ্রুপ যখন আলাদা হবে আমরা কি বলেছি যে সিআইপি রুল আমরা ইউজ করবো। তাহলে সিআইপি রুল যদি আমরা ইউজ করি, এই নাইট্রোজেনটা প্রথমে নাইট্রোজেনের দিকটা পড়ে নিই। তাহলে এখানে অক্সিজেনের ওএইচ আছে, একটা যে লোন পেয়ার। সবসময় মনে রাখবে যে লোন পেয়ারের প্রায়োরিটি অর্ডার বা প্রায়োরিটি সব থেকে লেস হবে। তাহলে লোন পেয়ার এখানে হয়ে যাবে সেকেন্ড বয়, এখানে ওএইচ হয়ে যাবে ফার্স্ট বয়। এটা মনে রাখবে যে হাইড্রোজেনের থেকেও কিন্তু লোন পেয়ারের প্রায়োরিটি সব থেকে লিস্ট, সব থেকে কম প্রায়োরিটিওয়ালা যে গ্রুপ সেটা হবে এখানে লোন পেয়ার। তাহলে কি বললাম যে লোন পেয়ার যখনই তোমরা দেখতে হবে তার প্রায়োরিটি অর্ডার সব থেকে কম হবে। তাহলে ওএইচ আর লোন পেয়ারের মধ্যে ওএইচ হবে আমার ফার্স্ট বয়, এখানে এ হয়ে যাবে সেকেন্ড বয়। এখানে কার্বনের সঙ্গে কি কি আছে, এবার যদি কার্বনের দিকে চলে আসি, কারণ এখানে হাইড্রোজেন আছে আর এখানে আছে ফিনাইল। ফিনাইল গ্রুপের প্রায়োরিটি অর্ডার বেশি হবে, কারণ ফিনাইল গ্রুপের ক্ষেত্রে কার্বনের সঙ্গে ডাইরেক্টলি কি যুক্ত আছে, কার্বন পরমাণু যুক্ত আছে, আর এখানে হাইড্রোজেন আছে। কারণ কার্বনের যে অ্যাটমিক নাম্বার বা পরমাণু ক্রমাঙ্ক সেটা হাইড্রোজেনের থেকে বেশি। তাহলে এ কি হয়ে যাবে, আমার হায়েস্ট প্রায়োরিটিওয়ালা মৌল বা গ্রুপ হয়ে যাবে, এখানে হাইড্রোজেন হয়ে যাবে আমার সেকেন্ড বয়। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে কি আছে, দুটো যে হায়েস্ট প্রায়োরিটিওয়ালা যে গ্রুপ আছে তারা পরস্পরের অপোজিট দিকে আছে। তার মানে এটা কি ই আইসোমার। এর যদি আরেকটা যে আইসোমার যদি আমরা লিখে নিই, জেড আইসোমারটা দেখতে কিরকম হবে, জেড আইসোমারটা দেখতে হবে তাহলে দেখতে পাচ্ছ যে জ্যামিতিক সমবায়বতা যে আলোচনা করছি সেখানে সবসময় যে আইসোমেরিজম বা আইসোমার যেগুলো পাবো সবসময় আমরা দুটো পাবো। তো এটা ছিল ই আইসোমার, তার সঙ্গে সঙ্গে আমি পেয়ে যাচ্ছি এটা
জেড আইসোমার। তোমরা যখন তোমাদেরকে যখন বলা হলো যে তোমরা জ্যামিতিক যে সমবায়বিগুলো যেগুলো হবে বা জিওমেট্রিক্যাল আইসোমার যেগুলো হবে সেগুলো লেখো, সবসময় একদিকটা ফিক্সড রেখে অন্য দিকটা খালি যে পরমাণু গ্রুপগুলো যুক্ত থাকবে তার স্থানটা বদল করে দেবে, তাহলেই আর একটা তোমরা আইসোমার পেয়ে যাবে। এই জিনিসটা তোমরা মনে রাখবে। তো আমি এখানে সেম জিনিস করেছি, দেখো পিএইচ আর এইচটা ফিক্সড রেখে নাইট্রোজেনের সঙ্গে যে পরমাণু গ্রুপগুলো যুক্ত আছে সেগুলো খালি স্থানটা বদলে দিয়েছি। আমি এটা জেড লিখে দিলাম। কি করে লিখলাম? এখানে তাহলে আমার যদি এটা 1 হবে, এখানে এটা 1 হবে, তাহলে দেখো দুটো হাইয়েস্ট প্রায়োরিটি वाला গ্রুপ একই দিকে অবস্থান করছে, তার মানে কি তারা জেড আইসোমার। এখন এই অক্সিজেন জাতীয় যৌগগুলোকে আমরা আরেকটা টার্মিনোলজি দিয়ে লিখতে পারি, সেটা কি? সিন আর অ্যান্টি। এখন এই সিনটা হচ্ছে আবার তোমরা যদি সিস মনে রাখতে পারো তাহলে সিনটা হবে সিসের সঙ্গে একই, আর এই অ্যান্টিটা মানে ট্রান্সের সঙ্গে একই। তাহলে দেখো আরেকটা নোমেনক্লেচার আমরা শুধুমাত্র এই অক্সিজেন যৌগগুলোর জন্য একটা এখানে নিয়ে এলাম, সেটা কি? সিন আর অ্যান্টি। সিন কিন্তু আবার এই সিসের সঙ্গে একই, মানে একই রকম। তোমরা নোমেনক্লেচারগুলো আলাদা, কিন্তু তোমরা যখন সিস ট্রান্সটা যদি মনে রাখো সেরকম তোমরা মনে রাখতে পারবে সিসের জন্য আমরা বলেছিলাম জেড, ট্রান্সের জন্য বলেছিলাম ই। সেরকম যদি আমি এদিকে তীর চিহ্ন দিয়ে দিই, তো এই সিসের সঙ্গে সিনটা একই রকম হবে, ট্রান্সের সঙ্গে অ্যান্টিটা একই রকম হবে, ট্রান্সের সঙ্গে ইটা একই রকম হবে, সিসের সঙ্গে জেডটা একই রকম হবে। ঠিক আছে? তো এটাকে আমি দেখতে হবে যে এটা এই অক্সিজেন জাতীয় যৌগগুলোর ক্ষেত্রে আমরা এই সিন অ্যান্টিটা ইউজ করে আমি বললাম। তাহলে দেখতে হবে যে আমার যে দুটো আইসোমার আছে কোনটা সিন হবে আর কোনটা অ্যান্টি হবে। তো মনে রাখবে সবসময় এই অক্সিজেন জাতীয় যৌগগুলোর ক্ষেত্রে যে ওএইচ আর হাইড্রোজেন, নাইট্রোজেনের ওএইচটা আর কার্বনের এইচটা যখন একই দিকে থাকবে তখন তারা হয়ে যাবে সিন। দেখো আবার বলছি, একই দিকে। একই দিকে আমরা প্রথমে দেখেছি সিসের ক্ষেত্রে একই দিকে, তারপরে জেডের ক্ষেত্রে দেখেছি একই দিকে হাইয়েস্ট প্রায়োর পরমাণু গ্রুপগুলো থাকে, সিসের ক্ষেত্রে দেখেছি একই দিকে কি থাকে, সেম গ্রুপগুলো থাকে। এখানেও আমি কিন্তু একই দিকে কথা বললাম, সেটা কে কে হবে একই দিকে? নাইট্রোজেনের ক্ষেত্রে ওএইচ আর কার্বনের ক্ষেত্রে হাইড্রোজেন। তারা যখন একই দিকে থাকবে তখন আমরা সিন বলবো, আর এই হাইড্রোজেন আর ওএইচ যখন উল্টো দিকে হবে তখন আমরা তাকে কি বলবো? অ্যান্টি। তো আমরা একে এই ধরনের যৌগ অক্সিজেন যৌগগুলোকে পার্টিকুলার এই সিন অ্যান্টি দিয়ে প্রকাশ করতে পারি, আবার এই ইজেড দিয়ে প্রকাশ করতে পারি। ইজেড কেন ইউজ হলো তোমরা অলরেডি আমি বলে নিয়েছি যে চারটে গ্রুপই আলাদা আছে। আর সিন অ্যান্টিটা এটা পার্টিকুলার তোমরা এই অক্সিজেন জাতীয় যৌগগুলোর ক্ষেত্রে ইউজ করতে পারো। তাহলে সিন কখন হবে? যখন নাইট্রোজেনের ওএইচ আর কার্বনের হাইড্রোজেন যখন একই দিকে হবে সেটা হয়ে যাবে আমার সিন, আর যখন কার্বনের হাইড্রোজেন আর নাইট্রোজেনের ওএইচ যখন উল্টো দিকে হবে তখন সেটা হয়ে যাবে অ্যান্টি বা অপোজিট বা ট্রান্সের সঙ্গেও তোমরা মনে রাখতে পারো। তাহলে দেখো এর ক্ষেত্রে অপোজিট মানে ই, অপোজিট মানে ট্রান্স, অপোজিট মানে অ্যান্টি। এই তিনটে জিনিস একই রকম, শুধু নামকরণটা আলাদা বা যৌগ ভেদে তাদের নামকরণটা আলাদা হয়ে যাচ্ছে, কিন্তু ব্যাপারগুলো একই। একটা ফান্ডা তোমার মনে থাকলেই কিন্তু সব জিনিসগুলোকে তোমরা পরীক্ষার হলে খুব সহজেই করে ফেলতে পারবে। তো এই ছিল অক্সিজেন জাতীয় যৌগের ক্ষেত্রে আমরা এই জ্যামিতিক সমবায়বিগুলো কী করে পাবো বা জিওমেট্রিক্যাল আইসোমারগুলো পাবো। তো লাস্ট যেটা আমি বলবো সেটা এই N-double-bond-N জাতীয় একটা যৌগ নিয়ে আমি আলোচনা করবো। তারপরে আমি ভিডিওটা আজকে এখানে শেষ করবো। তো এই যেগুলো আমি এঁকে নিয়েছি, এটা একটা আইসোমার। দেখো এই যে নাইট্রোজেন ডবল বন্ড আছে মানে বন্ড রিলেশন রেস্ট্রিক্টেড, আর বলছি না, একই জিনিস যে শর্তগুলো এরা স্যাটিসফাই করছে, তার মানে এ জিওমেট্রিক্যাল আইসোমারিজম দেখাবে। এখন এখানে দেখো চারটে এই দুটো গ্রুপ যেগুলো আছে, দুটো
সেমই আছে। দুটো নাইট্রোজেনের ক্ষেত্রে এখানে যদি আমি এটাকে এ বলি, এখানে এটা বি বলি, তাহলে এখানে লোন পেয়ার আছে, এখানে পিএইচ আছে, এখানে তাহলে এই এটা এখানে এ আছে, এখানে বি আছে। তাহলে এটা কিরকম দেখতে হচ্ছে, এটাকে তোমরা সিস্টার্স আইসোমারের মতো বলতে পারবে, কিন্তু এখানে কি আছে, নাইট্রোজেনগুলো আছে তোমার আলাদা, ঠিক আছে। এখানে কার্বনের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, সিস্টার্স আইসোমারিজমের কথা বলেছিলাম, কিন্তু এখানে কি যে কার্বন নেই, এখানে যে নাইট্রোজেন। তাহলে এর ক্ষেত্রে আমরা যখন দেখব যে এই যে একই রকম যে পরমাণু বা গ্রুপগুলো যুক্ত আছে, তাহলে যখন অপোজিট, এখানে দেখো এ আর এটা অপোজিট দিকে আছে দুটো লোন পেয়ার, তখন তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখবো, এটাকে ই দিয়ে প্রকাশ করব। এখানে আমরা ট্রান্স লিখবো না, এখানে দুটো গ্রুপ অপোজিট দিকে আছে, কিন্তু এখানে আমরা ইউজ করবো ই। এগুলো তোমাদেরকে মনে রাখতে হবে, এগুলো হচ্ছে স্পেশাল কেস। তো এখানে আমরা ট্রান্স লিখবো না, এটাকে আমরা ই আইসোমার বলবো, আর এটাকে আমরা বলবো জেড আইসোমার। এখানে দুটো লোন পেয়ার একই দিকে আছে, দুটো পিএইচ একই দিকে আছে, তো এটা আমরা বলবো জেড আইসোমার। তাহলে এই ধরনের যখন নাইট্রোজেন নাইট্রোজেন ডবল বন্ড থাকবে, তখন আমরা দুটো যে গ্রুপ যুক্ত আছে সেগুলো যখন একই দিকে থাকবে সেটাকে আমরা জেড আইসোমার বলবো, তাহলে যখন অপোজিট দিকে থাকবে তাকে আমরা ই আইসোমার বলবো। কিন্তু এখানে যদি কার্বন থাকতে ধরো, তখন আমরা সিস্টার আইসোমার বলতাম। তাহলে যৌগ যখন ডিফারেন্ট হচ্ছে, তখন তোমাদেরকে ডিফারেন্ট নোমেনক্লেচারগুলো আনতে হবে। কিন্তু আমি আবার বলছি যে সেম ফান্ডাটা সেম, যখন তারা একই দিকে থাকবে তখন তারা সিস টাইপের আইসোমার হবে, আর যখন তারা অপোজিট দিকে থাকবে তারা ট্রান্স আইসোমার হবে। এবার ট্রান্স আইসোমারের বিভিন্ন যে নোমেনক্লেচারগুলো আমি বললাম, ট্রান্সকে আমরা বিভিন্ন অন্য যৌগের ক্ষেত্রে আমরা সেটাকে কি বলি, ই আইসোমার বলি, অন্য কোনো যৌগের ক্ষেত্রে আমরা সেটাকে অ্যান্টি আইসোমার বলি। আর সিস যদি আমরা কোনো আইসোমার হয়, সেটা অন্য বিভিন্ন টাইপের যৌগ আমি দেখালাম, তোমরা জানো যে কোন যৌগের ক্ষেত্রে কোন নোমেনক্লেচারটা কাজে লাগবে, সেগুলো আমি আলাদা আলাদা করে তোমাদের সঙ্গে ডিসকাস করলাম, সেগুলো তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল আজকে জ্যামিতিক সমবায়বতা নিয়ে একটা ডিটেল আলোচনা তোমাদের সাথে করলাম। আশা করি তোমাদের এই ভিডিওটা ভবিষ্যতে খুব কাজে লাগবে। তোমরা যারা যদি এই সাবজেক্ট নিয়ে ভবিষ্যতে পড়াশোনা করতে চাও, আশা করছি এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্পফুল হবে। আর যারা বোর্ডের এক্সাম, তাদের তো সিলেবাসের মধ্যে আমি পড়িয়েছি, তো তাদের কভার হয়ে যাবে। যারা জয়েন্ট এন্ট্রান্সের জন্য প্রিপারেশন নিতে চাইছো, আশা করি তাদের ক্ষেত্রেও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং তারা বিভিন্ন ধরনের কোশ্চেন এই রিলেটেড করতে খুব উপকৃত হবে। এই বলে আমি আজকের ভিডিও এখানে শেষ করতে চাই। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, আর শেয়ার করতে ভুলো না তোমাদের বন্ধুদের সাথে। আর তোমাদের কমেন্ট জানাও যে তোমাদের কেমন লাগছে, সেগুলো আমাদেরকে আরও মোটিভেট করতে, ভবিষ্যতে আরও ভালো কন্টেন্ট নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। আর আমাদের ভিডিও আরও আমাদের চ্যানেলে আরও অনেক সাবজেক্টের উপর পড়ানো হচ্ছে, বিভিন্ন শিক্ষক শিক্ষিকা পড়াচ্ছেন, তো চাইলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারো, সেইগুলো আশা করছি তোমাদের জন্য খুব কাজে লাগবে। এই বলে আমি আজকে ভিডিও এখানে শেষ করলাম।